বেসিক থেকে অ্যাডমিশন সিরিজের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। সো গত ক্লাসে আমরা জৈব যৌগ সম্পর্কে বেশ কিছু আইডিয়া পাইছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় আমাদের জৈব যৌগের শ্রেণী বিভাগ শিখব আমরা। দেখো, আমরা ক্লাসে চলে যাই। জৈব যৌগের শ্রেণী বিভাগ। জৈব যৌগকে আমরা প্রধানত কার্বন শিকলের আকার আকৃতি এটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করি। একটা হলো মুক্ত শিকল, আরেকটা হলো বদ্ধ শিকল। আমি লিখে নিই। 1 মুক্ত শিকল, বদ্ধ শিকল। দেখো, এই যে দুইটা ভাগ, এই দুইটা নিয়ে আজকে আমাদের আলোচনা, এবং প্রত্যেকটা ভাগ আবার বেশ কয়েকটা ভাগে বিভক্ত, এবং তাদের উদাহরণ কি কি, তাদের বৈশিষ্ট্য কি, এটা নিয়ে আমরা আজকে শিখব। এবং তার সাথে কার্যকরীমূলক এবং সমগোত্রীয় শ্রেণী, কি কি সমগোত্রীয় শ্রেণী আছে, তাদের কার্যকরীমূলক কি, তাদের গাঠনিক সংকেত কেমন, সাধারণ সংকেত কেমন, তাদের নাম কি, কিভাবে তাদেরকে চিনব, এগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। দেখো, প্রথমে আমরা মুক্ত শিকল সম্পর্কে জানবো। মুক্ত শিকল। মুক্ত শিকল জৈব যৌগ অ্যাকচুয়ালি কি? মুক্ত শিকল জৈব যৌগ যে সকল জৈব যৌগের কার্বন শিকলের দুই প্রান্ত মুক্ত, অর্থাৎ দুইটা কি উন্মুক্ত, দুইটা কারোর সাথে যুক্ত না, দুইটা একসাথে যুক্ত না, এদেরকে বলা হয় মুক্ত শিকল। আমি সংজ্ঞা লিখে দিই তোমাদের জন্য। যে সকল, একটু লাইভটা চেক করে নি, তোমরা লাইনে থাকো। তোমাদের জন্য আমাদের কোর্স A+ হান্টার, এটার ক্লাস কিন্তু নেক্সট মান্থে ইনশাল্লাহ শুরু হবে। সো তোমরা যারা HSC 25 আছো আমাদের সাথে যুক্ত হতে পারো। আমি সাদিক দাগান আছি, আমার সাথে বন্ধু ফাহাদ আছে, সামাদ আছে ম্যাথ ফিজিক্সের জন্য। তোমাদের জন্য বেস্ট একটা কম্বো, তোমাদের জন্য শুভকামনা। ইনশাল্লাহ কোর্সে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। দেখো, মুক্ত শিকল নিয়ে আলোচনা করতেছিলাম। যে সকল জৈব যৌগের কার্বন শিকলের দুই প্রান্ত উন্মুক্ত, পরস্পরের সাথে যুক্ত না, তাদেরকে বলা হয় মুক্ত শিকল। যে সকল জৈব যৌগের কার্বন শিকলের দুই প্রান্ত উন্মুক্ত, তাদেরকে বলা হয় মুক্ত শিকল। এখন মুক্ত শিকলের যদি উদাহরণ দেখতে চাও, যেমন কার্বন কার্বন কার্বন, তিনটা কার্বন মিলে একটা শিকল গঠন করছে। কার্বনের হাত 4টা, সো 4টা পূরণ করো। এখানে হাইড্রোজেন দিতে পারো। সো এটা কি একটা মুক্ত শিকল। এখানে 3টা কার্বন দিয়ে যে শিকলটা গঠন হয়েছে, এই শিকলের দুই প্রান্তের দুইটা কার্বন পরস্পর কি যুক্ত নাই, দুইটাকে উন্মুক্ত, এটাকে বলা হয় মুক্ত শিকল। এখানে যদি আমরা দ্বিবন্ধন নিয়ে আসি কার্বনের মধ্যে, কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন, এখানে 2টা হাত, সো আরো 2টা হাত আছে, এখানে 3টা, এখানে একটা, এখানে একটা হাত, বাকি আছে 3টা। বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করো। এখানে দেখো, এরা একটা মুক্ত শিকল, এবং এই মুক্ত শিকলে কার্বনে দ্বিবন্ধন আছে। যদি তুমি ত্রিবন্ধন দেখতে চাও, কার্বন ট্রিপল বন্ড, কার্বন কার্বন, কার্বনের হাত 4টা। প্রথম কার্বনে 3টা ফিল আপ হয়েছে, বাকি আছে একটা। দ্বিতীয় কার্বনে 3টা আর একটা, 4টাই ফিল আপ হয়েছে। চতুর্থ কার্বনে একটা ফিল আপ হয়েছে, বাকি আছে 3টা। সো এই ফাঁকা হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিব। এটা কি 3 কার্বন বিশিষ্ট একটা মুক্ত শিকল যৌগ, জৈব যৌগ, যেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন উপস্থিত। এখন এখানে আমরা যদি অন্য কোনো কিছু নিয়ে আসি, যেমন কার্বন বন্ড কার্বন বন্ড কার্বন বন্ড OH, এখানে কি OH মূলকটা আসছে নতুন, এটার নাম হাইড্রক্সিল মূলক। আমরা যখন সমগোত্রীয় শ্রেণী শিখবো তখন এই মূলকটার ব্যাপারে বিস্তারিত শিখবো। আপাতত আমরা মুক্ত শিকল সম্পর্কে একটু ভালো আইডিয়া নেওয়ার চিন্তা করি। প্রথম কার্বনে কার্বনের 1 হাত পূরণ হয়েছে, বাকি 3টা হাত দিয়ে দাও। দ্বিতীয় কার্বনে 2টা, সো আরো 2টা হাত,
তৃতীয় কার্বনের দুইটা হাত ফিল আপ হয়েছে, আরো দুইটা। ফাঁকা হাতগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো। আচ্ছা, সো এটা কি 3 কার্বন বিশিষ্ট একটা মুক্ত শিকল জৈব যৌগ, যার নাম হলো মিথ ইথ, 3টা কার্বন যেহেতু, প্রোপানল অ্যালকোহল। নামকরণ এগুলো আমাদের আলোচ্য বিষয় না, আমরা পরে শিখবো। তো মুক্ত শিকল সম্পর্কে তোমাদেরও ফুল একটা আইডিয়া হয়েছে। এখন মুক্ত শিকলকে আমরা দুই ভাগে ভাগ করি। কার্বন শিকলে পাই বন্ধনের উপস্থিতির ভিত্তিতে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতেছি। একটা হলো সম্পৃক্ত মুক্ত শিকল, আর একটা হলো অসম্পৃক্ত মুক্ত শিকল। তো অসম্পৃক্ত অসম্পৃক্ত দুইটা অ্যাকচুয়ালি কি দেখো, সম্পৃক্ত মুক্ত শিকল মুক্ত শিকল জৈব যৌগে যখন কার্বন শিকলে কেবলমাত্র কার্বন কার্বন একক বন্ধন উপস্থিত থাকবে, তখন আমরা তাকে বলি সম্পৃক্ত মুক্ত শিকল। অর্থাৎ এই জৈব যৌগের যে মুক্ত শিকলটা আছে, এইখানে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন থাকবে, কখনোই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আসতে পারবে না। এই অবস্থাটাকে আমরা বলতেছি সম্পৃক্ত অবস্থা, অর্থাৎ আমাদের কোনো পাই বন্ধন নাই। ঠিক আছে, এক্সাম্পল দিই তোমরা বুঝবা। তাকে সংজ্ঞা লিখে নি, তোমার মুক্ত শিকলে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। এখন সংজ্ঞা তো বুঝলাম। দেখো, কার্বন কার্বন কার্বন, আমি যে 3 কার্বন বিশিষ্ট একটা শিকল দেখাইছিলাম তোমাদেরকে, মুক্ত শিকল, এই যে এইটাই হলো সম্পৃক্ত মুক্ত শিকল জৈব যৌগ। এখানে 3টা কার্বন আছে এবং 3টা কার্বন প্রত্যেকটাই একক বন্ধন দ্বারা সংযুক্ত। এই অবস্থাটাকে আমরা বলতেছি সম্পৃক্ত। এখানে হয়ে গেল, দাঁড়াও, দেখো এখানে যে কার্বনের মধ্যে বন্ধনটা আছে, এই যে একক বন্ধন, এইটা হলো সিগমা বন্ধন। সো কার্বন কার্বন পরস্পরের সাথে যখন একক বন্ধন দ্বারা যুক্ত থাকবে, তখন সেই বন্ধনটা হলো সিগমা বন্ধন। যখন এখানে দ্বিবন্ধন আসবে বা ত্রিবন্ধন আসবে, অর্থাৎ এক্সট্রা যে বন্ধনগুলো আসবে ওইগুলো হলো পাই বন্ধন। এগুলো কিভাবে আসে, কেন আসে, এগুলো আমাদের পরের আলোচনা। আপাতত এটুকু বোঝো, এটা হলো সম্পৃক্ত অবস্থা। সো এটাকে ধরো আমি একটা যৌগ আকারে যদি লিখি, এখানে OH যুক্ত করো, কার্বনের এখানে 2টা হাত, বাকি 2টা হাত ফিল আপ করো, ফাঁকা হাতগুলো হাইড্রোজেন দ্বারা যুক্ত করো। দেখো এখানে 3 কার্বন বিশিষ্ট একটা সম্পৃক্ত মুক্ত শিকল জৈব যৌগ, যার নাম কি, 1টা 2টা 3টা কার্বন আছে। একটা কার্বন থাকলে মিথ, 2টা কার্বন থাকলে ইথ, 3টা কার্বন থাকলে প্রোপ। এই জিনিসগুলো আমাদের নবম দশম শ্রেণীতে ছিল, তাই না? তো এটা নিয়ে আমি আর আলোচনা করবো না যে কার্বন সংখ্যা কত হইলে তার নাম কি হবে। 1টা হইলে মিথ, 2টা হইলে ইথ, 3টা হইলে কি প্রোপ, 4টা হলে বিউট, 5টা হলে পেন্ট, 6টা হলে হেক্স, 7টা হলে হেপ, 8টা হলে অক্ট, 9টা হলে নন, 10টা হলে ডেক, 11টা হলে উনডেক, 12টা হলে ডোডেক। এগুলা আমাদের নবম দশম শ্রেণীতে ছিল, আমি আবার মনে করাই দিলাম তোমাদেরকে। দেখো 3টা কার্বন আছে, এজন্য মিথ ইথ প্রোপ, 3টার জন্য প্রোপ। আর এটা কি, অ্যালকোহলীয় মূলক। এই জিনিসটা হয়তো তোমাদের বুঝতে কষ্ট হবে যে OH এর জন্য আবার কিভাবে নাম অ্যাড করতেছি, বা এটা কি মূলক, এগুলা কি, এটা আমরা আলোচনা করব। আপাতত আমি নামকরণ, এইটার নামটা আমি তোমাদেরকে দেখাই। মিথ ইথ প্রোপ, প্রোপানল, এটার নাম হলো প্রোপানল, প্রোপানল। এবং এটা কি একটা সম্পৃক্ত মুক্ত শিকল জৈব যৌগ। সম্পৃক্ত মুক্ত শিকল জৈব যৌগ এরকমও হইতে পারে, CH3 CH2 CH2 CH3। এটা কি 4 কার্বন বিশিষ্ট একটা সম্পৃক্ত মুক্ত শিকল। এখানে দেখো প্রত্যেকটা কার্বনের মধ্যে একক বন্ধন, অর্থাৎ শুধুমাত্র সিগমা বন্ধন উপস্থিত। ঠিক আছে, সম্পৃক্ততা বিষয়টা হোপফুলি তোমরা বুঝছো। পরের যেটা আছে অসম্পৃক্ত মুক্ত শিকল। মুক্ত শিকলকে দুই ভাগে ভাগ করছি, একটা সম্পৃক্ত মুক্ত শিকল
আর একটা হলো অসম্পৃক্ত মুক্ত শিকল। এখন অসম্পৃক্ত মুক্ত শিকলটা কি? যখন আমাদের মুক্ত শিকলের কার্বনের মধ্যে, দুইটা কার্বনের মধ্যে সিগমা বন্ধন ছাড়াও অর্থাৎ একক বন্ধন ছাড়াও এক্সট্রা বন্ধন আসবে, পাই বন্ধন আসবে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন হবে, তখন আমরা তাকে বলতেছি অসম্পৃক্ত মুক্ত শিকল। কিভাবে দেখো, আমি সংজ্ঞা লিখে রাখে তোমাদের জন্য। অসম্পৃক্ত মুক্ত শিকল। মুক্ত শিকলে কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। সো কাদেরকে আমরা অসম্পৃক্ত মুক্ত শিকল বলবো? যাদের মুক্ত শিকলে কমপক্ষে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকবে। এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। একটা কার্বন নাও, তার সাথে দ্বিবন্ধন দিয়ে আরেকটা কার্বন যুক্ত করো। সো এইটা কি? দুইটা কার্বন যুক্ত একটা কার্বন শিকল। কার্বনের 4টা হাত ফিল আপ করো, প্রত্যেকেরই দেখো 2টা হাত ফিল আপ হয়েছে, আরো 2টা হাত আছে, 2টা হাত দুই পাশে দিয়ে দাও। এখন ফাঁকা হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করতে পারি। দেখো, এইটা একটা মুক্ত শিকল জৈব যৌগ এবং এইখানে কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত। যদি ত্রিবন্ধন দিয়ে দেখতে যাও, কার্বন কার্বন এদের মধ্যে ত্রিবন্ধন চলে আসছে। তো প্রত্যেকটা কার্বনের 4টা বন্ধন থাকবে, 3টা ফিল আপ হয়েছে, আরো একটা আছে, এটা বাকি দুই সাইডে দিয়ে দাও এবং এদেরকে হাইড্রোজেন দ্বারা যুক্ত করো, পূর্ণ করো। সো দুইটাই কিন্তু অসম্পৃক্ত মুক্ত শিকল, কারণ প্রত্যেকের মধ্যে কমপক্ষে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে। এখন যদি দেখতে চাও যে আমরা বুঝলাম কমপক্ষে একটি, বাট একটির বেশি কি হইতে পারে অসম্পৃক্ত যৌগে? হ্যাঁ, হইতে পারে। যেমন CH3। দেখো, একটা জিনিস তোমাদের কনফিউশন লাগতে পারে যে এখানে আমরা হাইড্রোজেন গুলো ভেঙে ভেঙে লিখছি প্রত্যেকটা আলাদা বন্ধন দিয়ে, আবার এখানে CH3 লিখতেছি, তাই না? দুইটা কিন্তু সেম জিনিস। আমি এখানে হাইড্রোজেনটা ভেঙে লিখছি আর এখানে হাইড্রোজেন ভেঙে লিখি নাই। আচ্ছা, CH3। এবার এইখানে আমরা 2টা দ্বিবন্ধন আনতে চাচ্ছি। সো এখানে একটা দ্বিবন্ধন দাও, আরেকটা কার্বন যুক্ত করো, আবার আরেকটা কার্বন যুক্ত করো, তার সাথে আবার দ্বিবন্ধন দিয়ে আরেকটা কার্বন যুক্ত করো। সো এইটা একটা মুক্ত শিকল জৈব যৌগ এবং এইখানে একের অধিক দ্বিবন্ধন আছে। সো সম্পৃক্ত মুক্ত শিকলে আমাদের একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে পারে। ঠিক আছে? দেখো, 2 নাম্বার যে কার্বনটা আছে এখানে 4টা হাত ফিল আপ করো, 3টা ফিল আপ হয়েছে, আরেকটা বাকি আছে। 3 নাম্বার যে কার্বনটা আছে 3টা হাত ফিল আপ হয়েছে, এখানেও আরেকটা। 4 নাম্বারটা, 4 নাম্বারেও 3টা, আরেকটা দাও। 5 নাম্বারে 2টা হাত ফিল আপ হয়েছে, বাকি 2টা হাত হাইড্রোজেন দ্বারা ফিল আপ করতে পারো। সো এই কনফিউশনটা আসলে থাকবে না যে আমরা CH3 লিখবো নাকি হাইড্রোজেন গুলাকে এভাবে আলাদা আলাদা ভেঙে লিখবো। এটা তোমার ইচ্ছা, তুমি দুইভাবেই লিখতে পারো। সো এটা ছিল অসম্পৃক্ত জৈব মুক্ত শিকলের উদাহরণ। এখন আমরা মুক্ত শিকল শেষ করলাম। মুক্ত শিকলই মূলত দুই ভাগে বিভক্ত। মুক্ত শিকল বাদে আমাদের যেটা ছিল বদ্ধ শিকল, আমরা এবার বদ্ধ শিকলে চলে যাব। বদ্ধ শিকল জৈব যৌগ। বদ্ধ শিকলকে যে জৈব যৌগে আমাদের কার্বন শিকলের 2 প্রান্ত পরস্পরের সাথে সংযুক্ত। দেখো, আমার হাতের এই আঙ্গুলগুলোকে তুমি একটা শিকল বিবেচনা করতে পারো। সো এই শিকলের এইটা হলো শেষ প্রান্ত আর এইটাও কি শেষ প্রান্ত। এই দুইটা শেষ প্রান্ত পরস্পরের সাথে যখন যুক্ত হয়ে একটা চক্র বা বলয় গঠন করতেছে, তখন আমরা তাকে বলতেছি বদ্ধ শিকল। এখন তোমরা চিন্তা করতে পারো যে এই বলয়টা কি শুধু কার্বন পরমাণুগুলাই গঠন করবে? না, এখানে কার্বন পরমাণু ছাড়াও, ধরো 2 প্রান্তে 2টা কার্বন আছে, আমি মাঝখানে অক্সিজেন দিয়ে বলয়টা গঠন করছি, বাট এটাও কিন্তু একটা বলয়, কিন্তু বলয়টা কার্বন দ্বারা গঠন হয় নাই পুরোপুরি, মাঝখানে অন্য কোনো পরমাণু আছে। সো এইগুলা হলো আমাদের বদ্ধ শিকল। আমি আরো বিস্তারিত আলোচনা করবো, আপাতত এইটুকু বোঝো। দেখো, বদ্ধ শিকল কি? কার্বন শিকলের
দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত হয়ে অথবা অপর কোনো পরমাণু পরমাণু যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এগুলোর দ্বারাও আমাদের বলয়টা গঠন হইতে পারে। যে ধরো 3টা কার্বন আছে, ওই 3টা কার্বনের 2টা শেষ প্রান্ত অক্সিজেন দ্বারা যুক্ত একটা বলয় গঠন করলো, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, যে কোনো একটা হইতে পারে। সো কি লিখছি? অপর কোনো পরমাণু যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার দ্বারা যুক্ত হয়ে বলয় বা চক্র গঠন করে। বদ্ধ শিকল, হোপফুলি তোমরা বুঝতে পারছো, আমি তোমাদের জন্য আবার রিপিট করতেছি যে কার্বন শিকলের দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত হয়ে অথবা অপর কোনো পরমাণু যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এদের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে বলয় গঠন করা বা চক্র গঠন করা, এটাকে আমরা বলতেছি বদ্ধ শিকল। হোপফুলি তোমরা বুঝতে পারছো। বদ্ধ শিকলের এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। দেখো, আমরা 3 কার্বন বিশিষ্ট একটা বদ্ধ শিকল আঁকতে চাই। কার্বন সংখ্যা কয়টা? 3টা। সো একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন। এখন এদেরকে আমরা একটা বলয় আকারে গঠন করতে যাচ্ছি। সো এদেরকে আমরা যুক্ত করে দিব বন্ধনের মাধ্যমে, একক বন্ধন। ঠিক আছে? দেখো, আমি যদি প্রথম কার্বন উপরের কার্বনটা থেকে শুরু করি, উপরের কার্বনটা থেকে আমি ঘুরে 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 পুনরায় আবার এখানে চলে আসতে পারবো। সো এটা কি একটা চক্র বা বলয়? এটাই কি বদ্ধ শিকল। ঠিক আছে? অর্থাৎ দুই প্রান্ত উন্মুক্ত না, পরস্পরের সাথে সংযুক্ত। দেখো, কার্বনের 4টা হাত, 2টা ফিল আপ হয়েছে, প্রত্যেকটা কার্বনের 2টা ফিল আপ হয়েছে। বাকি হাতগুলো তোমরা ফিল আপ করে দিতে পারো। কি দ্বারা ফিল আপ করবো? হাইড্রোজেন দ্বারা ফিল আপ করতে পারো। এখন শুধু কি হাইড্রোজেন দ্বারা ফিল আপ করা যায়? না, অনেক কিছু দ্বারাই ফিল আপ করা যায়। আপাতত সহজ রাখার জন্য আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করতেছি। আরো যদি এক্সাম্পল দেখতে চাও, দেখো এটা ছিল হলো 3 কার্বন বিশিষ্ট। আমরা যদি 4 কার্বন বিশিষ্ট দেখতে চাই, বা যদি বলয়টা শুধু কার্বন না অন্য কোনো পরমাণুর মাধ্যমে গঠিত, এরকম কিছু দেখতে চাই, দেখো 2টা কার্বন নিলাম এবং একটা অক্সিজেন নিলাম। এই অক্সিজেনের কি যোজনী কত? 2টা হাত। সো 2টা হাত দ্বারা 2টা কার্বনের সাথে যুক্ত করে দিলাম। এখন এইটাও কিন্তু একটা বলয়। বলয়ে কার্বন আছে 2টা, বাট 2টা কার্বনের 2 প্রান্ত অক্সিজেনের মাধ্যমে যুক্ত হয়ে একটা বলয় গঠন করছে। সো এটাও একটা বদ্ধ শিকল। ঠিক আছে? অক্সিজেনের কি যোজনী 2, সো অক্সিজেনের 2টা ফিল আপ হইছে। কার্বনের যোজনী 4, সো এখানে 2টা ফিল আপ হইছে, বাকি 2টা হাত আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করতে পারি। হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। বুঝতে পারছো যে অন্য কোনো পরমাণু দ্বারা কিভাবে বলয় বা চক্র গঠন করা হয়। যদি আরো এক্সাম্পল দেখতে চাও, সমস্যা নেই, দেখাবো। ধরো 4টা কার্বন আছে, হ্যাঁ, 1 2 3 4। তো 4টা কার্বনকে আমরা পরস্পর যুক্ত করে দিলাম একক বন্ধনের মাধ্যমে। ওকে, কার্বনের হাত 4টা, সো প্রত্যেকের 4টা হাত ফিল আপ করো। 4টা হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ করো। এটা কি 4 কার্বন বিশিষ্ট একটা বদ্ধ শিকল জৈব যৌগ। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই 4 কার্বন বিশিষ্ট একটা বদ্ধ শিকল জৈব যৌগ তৈরি করতে, বাট আমরা বলয়টা কার্বন ছাড়াও অপর কোনো পরমাণু দ্বারা গঠন করব। কিভাবে? 4টা কার্বন নাও, 1 2 3 4। নিচের 2টা কার্বনকে সালফারের মাধ্যমে সংযুক্ত করো, আর প্রত্যেকটা কার্বনকে একক বন্ধন দ্বারা যুক্ত করো। কার্বনের 4 হাত ফিল আপ করো। এখানে 1 2 1 2 1 2 1 2 3 4। বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা 1 2 1 2 1 2। আচ্ছা, এখানে একটু চেঞ্জ করে নি, ভুল হয়েছে। এখন সব একক বন্ধন দিয়ে
বদ্ধ শিকল দেখতেছিলাম, এবার দ্বিবন্ধন দিয়ে একটু দেখি, এটাই দেখবো। দেখো কার্বন 4টা নিব, 1 2 3 4, ঠিক আছে। প্রথম দুইটা কার্বনকে দ্বিবন্ধন দ্বারা যুক্ত করলাম, দ্বিতীয় দুইটা কার্বনকেও দ্বিবন্ধন দ্বারা যুক্ত করলাম, আর উপরের যে দুইটা আছে এদেরকে একক বন্ধন দ্বারা যুক্ত করছি। নিচের যে দুইটা কার্বন এদেরকে আর আমরা পরস্পর যুক্ত করব না, এখানে সালফার নিয়ে আসব এবং সালফারের মাধ্যমে এদেরকে সংযুক্ত করব। তো দেখো একটা বলয় বা চক্র গঠন হয়েছে এবং চক্রটা গঠনে সাহায্য করছে কি সালফার। তো কার্বনের দেখো 4 হাত পূরণ হয়েছে কিনা, এখানে 3টা 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 3টা, প্রত্যেকেরই 3টা একটা হাত বাকি আছে। তো এই একটা হাত আমরা হাইড্রোজেন দ্বারা পূরণ করতে পারি। হাইড্রোজেন আমরা বন্ধন দিয়েও লিখতে পারি, আবার সাথে ডিরেক্ট লিখে দিতে পারি। সো এটা একটা যৌগ, এটার নাম হলো থায়োফিন। থায়োফিন, ওকে। এই পাশেরটার যদি আমরা নাম দেখি, এটা কি 4 কার্বন বিশিষ্ট একটা বদ্ধ শিকল, এটার নাম হলো সাইক্লোমিথ ইথ প্রোপ বিউট, 4টার জন্য বিউট, আর যেহেতু একক বন্ধন আছে বিউটেন, সাইক্লোবিউটেন। উপরের দুইটার নামকরণ একটু দেখি, এখানে 3টা কার্বন আছে, প্রত্যেকটাই একক বন্ধন, চাক্রিক যৌগ বা বদ্ধ শিকল, এর নাম হবে সাইক্লো। 3টা কার্বন মিথ ইথ প্রোপ, প্রোপেন। দেখো তোমরা ভয় পেও না যে ভাইয়া কিভাবে এরকম দ্রুত নামকরণ করে যাচ্ছে, নামকরণ নিয়ে তোমাদের পুরো ডিটেইলসে ক্লাস হবে, তো তোমরা সবই পারবে ইনশাআল্লাহ। আপাতত এক্সাম্পল হিসেবে এই বিষয়গুলো নাও। সাইক্লোপ্রোপেন, ঠিক আছে। এই পাশে এটা দেখো 2টা, তাই না, 2টা কার্বন অক্সিজেনের মাধ্যমে বলয় গঠন করছে, এটার নাম হলো ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড। আচ্ছা আরো একটা দেখবা, আরো একটা দেখাই। এবার 6 কার্বন বিশিষ্ট একটা বদ্ধ শিকল নিয়ে আসি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কার্বন, তাই না। এবার এদেরকে সংযুক্ত করো, প্রথমটায় একক বন্ধন, দ্বিতীয়টায় দ্বিবন্ধন, তৃতীয়টায় একক বন্ধন, চতুর্থটায় দ্বিবন্ধন, পঞ্চমটায় একক বন্ধন, আর ষষ্ঠটায় দ্বিবন্ধন। কার্বনের প্রত্যেকটা কার্বনের দেখো 3টা হাত ফিল আপ হয়েছে, আরো একটা হাত হাইড্রোজেন দ্বারা ফিল আপ করি। প্রত্যেকটা একটা করে হাইড্রোজেন দিবা, তাহলেই কার্বনের 4 হাত পূর্ণ হবে। CH CH CH। এই যে যৌগটা, এই যে তোমার চাক্রিক যৌগ বা বদ্ধ শিকল, বদ্ধ শিকল আরেকটা নাম কিন্তু চাক্রিক যৌগ, ঠিক আছে। সো এটার নাম হলো বেনজিন। বেনজিনের নাম তোমরা হোপফুলি শুনছো, ঠিক আছে। এটা ছিল বেনজিন। আচ্ছা আমরা প্রত্যেকটা অনেকগুলো দেখলাম, আরো একটা দেখবা, আরো একটা দেখাই। বেনজিনের মতোই কার্বন 1 2 3 4 5, এখানে ব্যতিক্রম হলো এখানে 5টা কার্বন, আর নিচের যে কার্বনটা ওইখানে একটা নাইট্রোজেন আসছে, ঠিক আছে। সো দ্বিবন্ধন দ্বারা যুক্ত করো, এখানে 2টা, একটা, এখানে 2টা, এখানে একটা, এখানে 2টা, এখানে একটা। কার্বনের দেখো প্রত্যেকটার 3টা, একটা হাত হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো। সো এটার নাম হলো পিরিডিন। পিরিডিনের বৈশিষ্ট্য কি, পিরিডিন একটা বদ্ধ শিকল জৈব যৌগ বা চাক্রিক যৌগ, এর বলয়টা সম্পূর্ণ কার্বন দ্বারা গঠন হয় না, এখানে নাইট্রোজেনের একটা ভূমিকা আছে বলয় গঠনে, পিরিডিন, ঠিক আছে। আরো আছে, আরো দেখলে আরো অনেক দেখানো যায়, বাট আমরা সামনে আগাবো, একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না, বিস্তারিত আমরা আরো ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখবো। দেখো বদ্ধ শিকল, মুক্ত শিকলকে আমরা 2 ভাগে ভাগ করছিলাম, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। বাট বদ্ধ শিকলকে আমরা কি কয় ভাগে ভাগ করতে পারি, বদ্ধ শিকলকে কি ভাগ করা যায়? বিষয়টা হলো হ্যাঁ, এই যে আমরা যে জিনিসটা অলরেডি দেখে ফেলছি যে বলয়টা আমরা 2 ভাবে গঠন করতে পারি, একটা হলো সম্পূর্ণটা কার্বন দ্বারা, আর একটা হলো কার্বন ছাড়াও অপর কোনো পরমাণু দ্বারা, যেমন নাইট্রোজেন, সালফার, অক্সিজেন ইত্যাদি প্রভৃতি আরো আসতে পারে। সো এই যে বিষয়টা, এইটার উপর ভিত্তি করে আমরা বদ্ধ শিকলকে 2 ভাগে ভাগ করছি। একটা হলো কার্বোসাইক্লিক
যেখানে পুরো বলয়টা, পুরো সাইকেলটা শুধুমাত্র কার্বন দ্বারা গঠিত। আরেকটা হলো হেটারোসাইক্লিক। হেটারো মানে ব্যতিক্রম, ভিন্ন, অর্থাৎ যে বলয়ে কার্বন ছাড়াও ভিন্ন কোনো পরমাণু আছে ওই বলয়টা গঠনে। দেখো বিস্তারিত দেখবো, তোমরা ভয় পাও না, আমি প্রত্যেকটা জিনিসই লিখে লিখে উদাহরণ দিয়ে বোঝাবো। তো বদ্ধ শিকলকে দুই ভাগে ভাগ করতেছি, একটা হলো কার্বোসাইক্লিক আর একটা হেটারোসাইক্লিক। প্রথমে কার্বোসাইক্লিক দেখি। বক্স করে দিই, হ্যাঁ, তাহলে দেখতে সুন্দর লাগে। কার্বোসাইক্লিক দেখো, বদ্ধ শিকলের বলয় বা চক্র শুধুমাত্র কার্বন পরমাণু দ্বারা গঠিত। এরকম জৈব যৌগকে আমরা বলতেছি কার্বোসাইক্লিক। দেখো এক্সাম্পল দিলে আরো ভালো বুঝবা। যেমন 3 কার্বন বিশিষ্ট যেটা দেখাইছিলাম, 3টা কার্বনকে একক বন্ধন দ্বারা যুক্ত করো এবং বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করো। 4টা হাত, সো 2টা ফিল আপ হয়েছে, বাকি 2টা হাইড্রোজেন লাগবে। এটা কি? এই চক্রটা শুধুমাত্র কার্বন দ্বারা গঠিত, এটার নাম হলো সাইক্লো, আবার নাম লিখে দিচ্ছি, সাইক্লোপ্রোপেন। যদি 4 কার্বন দিয়ে দেখতে চাও, 1টা 2টা 3টা 4টা, এদেরকে যুক্ত করো একক বন্ধন দ্বারা। এটাও কি? কার্বন দ্বারা গঠিত এই বলয়টা, এটার নাম সাইক্লোবিউটেন। কার্বন একটা বাড়ছে, 4টা হয়েছে, এজন্য বিউটেন, সাইক্লো বিউটেন। দেখো এবার 6টা দিয়ে একটা দেখাই। 1 2 3 4 5 6। এবারকে একক বন্ধন দ্বারা সবগুলোকে যুক্ত করতেছি। বেনজিনের সাথে এটার পার্থক্য দেখো, তার আগে এটা ফিল আপ করে নি। বেনজিনে আমাদের একক বন্ধন দ্বিবন্ধন দুইটাই ছিল, এই যে পিরিডিন আর এই সাইডে হলো বেনজিন। বেনজিনে দেখো একক বন্ধন দ্বিবন্ধন আমাদের সাইকেলে চক্রে দুইটাই ছিল, বাট এখানে আমরা কি করছি, শুধু একক বন্ধন দিয়ে 6 কার্বন বিশিষ্ট একটা বলয় গঠন করছি। দেখো প্রত্যেকটা কার্বনের 2টা হাত ফিল আপ হয়েছে, আরো 2টা হাত আছে, 2টাকে হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো। H2 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 H2। এটার নাম সাইক্লো। কার্বন সংখ্যা যেহেতু 6, এই জন্য হেক্স আসবে, হেক্সেন, সাইক্লোহেক্সেন। ওকে, সো এইগুলা ছিল হলো কার্বোসাইক্লিক। এখানে বেনজিনও এক্সাম্পল হিসাবে আনতে পারো। হ্যাঁ, সো কার্বোসাইক্লিক হোপফুলি তোমরা বুঝতে পারছো। এখন কার্বোসাইক্লিককে আমরা আবার দুই ভাগে ভাগ করি, ঠিক আছে? কার্বোসাইক্লিকের দ্বারা বেনজিনের এক্সাম্পলটা দিয়ে দিই। 1 2 3 4 5 6 একক বন্ধন দ্বিবন্ধন। আচ্ছা, প্রথমটাই দ্বিবন্ধন, তারপরটা একক বন্ধন, তারপরে দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, একটা করে হাইড্রোজেন প্রত্যেকটার সাথে। সো এই যে বলয়টা, এটা সম্পূর্ণটাই কার্বন দ্বারা গঠিত এবং এটার নাম বেনজিন। বেনজিন, ঠিক আছে? আরো আছে ন্যাপথলিন, তারপরে অনেক কিছু আছে, দেন ফেনল আছে, ঠিক আছে? এগুলো আমরা সামনে দেখব। এই যে কার্বোসাইক্লিক যৌগ, কার্বোসাইক্লিক যৌগকে আমরা আবার দুই ভাগে ভাগ করব। হ্যাঁ, কার্বোসাইক্লিক মানে চক্রে শুধুমাত্র কার্বন থাকবে, এদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো অ্যালিসাইক্লিক। অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক যৌগ কি? এদের গঠনটা কার্বোসাইক্লিকের মতো, বাট ধর্ম বা বিক্রিয়া বা বৈশিষ্ট্য সবগুলোই মুক্ত শিকলের মতো। মুক্ত শিকল কি?
যাদের চেইনটা খোলা ছিল দুই প্রান্ত, এদের মতো ধর্ম প্রদর্শন করবে, বাট এদের গঠনটা কিন্তু চাকরিক, গঠনটা অ্যালিসাইক্লিক কার্বোসাইক্লিকের মতো। তোমার চক্র আছে একটা, এন্ড চক্রের সবগুলো কি কার্বন দ্বারা গঠিত। সো গঠন কার্বো সাইক্লিকের ন্যায় কিন্তু ধর্ম এবং বিক্রিয়া এই দুইটা মুক্ত শিকল বা অ্যালিফেটিক। মুক্ত শিকলের একটা নাম আছে যেটাকে বলা হয় অ্যালিফেটিক। আমি লিখে দিই মুক্ত শিকলের জায়গায় বদ্ধ শিকল, মুক্ত শিকল, সম্পৃক্ত মুক্ত শিকল, আর একটু উপরে এই যে মুক্ত শিকল। মুক্ত শিকলকে অ্যালিফেটিকও বলা হয়, ঠিক আছে? অ্যালিফেটিক, অ্যালিফেটিক জৈব যৌগ। সো যারাই মুক্ত শিকল জৈব যৌগ তারাই অ্যালিফেটিক জৈব যৌগ। এখন এটার সাথে তোমার অ্যালিসাইক্লিকের সম্পর্ক কি? অ্যালিসাইক্লিক দেখতে বা গঠনটা হলো চাকরিক, বাট এদের ধর্ম মুক্ত শিকলের মতো। আচ্ছা, ধর্ম বা বিক্রিয়া মুক্ত শিকল বা অ্যালিফেটিক জৈব যৌগের ন্যায়। দেখো এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। দুইটা কার্বন আছে, এরা পরস্পর একক বন্ধন দ্বারা যুক্ত। এদেরকে আমি আরো একটা কার্বন দ্বারা চক্র গঠন করলাম। সো এটা 3 কার্বন বিশিষ্ট একটা চাকরিক যৌগ। কার্বনের বাকি দুইটা হাত হাইড্রোজেন দ্বারা পূরণ হবে এবং এইটার নাম হলো সাইক্লো প্রোপেন, অর্থাৎ এটা একটা চাকরিক যৌগ। 3 কার্বন বিশিষ্ট আমরা যে মুক্ত শিকল যৌগ দেখছিলাম একটা CH3 CH2 CH3, এইটার নাম প্রোপেন। যদি আমরা ধর্ম এবং বিক্রিয়া বিবেচনা করি, এই দুইটা যৌগ ধর্মের দিক থেকে সেম, অর্থাৎ সাইক্লোপ্রোপেন যে ধর্ম প্রদর্শন করে, আমাদের প্রোপেন সেম ধর্ম প্রদর্শন করে। সাইক্লোপ্রোপেন যে বিক্রিয়া অংশগ্রহণ করে, প্রোপেনও সেম বিক্রিয়া অংশগ্রহণ করে, অর্থাৎ দুইটার গঠন ভিন্ন। একটা মুক্ত শিকল আর একটা কি বদ্ধ শিকল, অ্যালিসাইক্লিক, তাই না? দুইটার গঠন ভিন্ন, বাট এদের ধর্ম বা বিক্রিয়াগুলা সেম। এই জন্য এই সাইক্লোপ্রোপেনকে আমাদের অ্যালিসাইক্লিক বলা হয়। হোপফুলি বুঝতে পারছো। অ্যালিসাইক্লিকের আরো একটা উদাহরণ দিই। যদি 6 কার্বন বিশিষ্ট যে সাইক্লোহেক্সেন, এটার একবার আঁকি। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দেখো প্রত্যেকটা কি একক বন্ধন দ্বারা যুক্ত এবং প্রত্যেকে 2টা করে হাইড্রোজেন। এটার নাম কি? নাম আমি একটু আগে লেখাইছি, কিন্তু মনে থাকা উচিত তোমাদের। সাইক্লোহেক্সেন, 6টা কার্বন আছে এজন্য হেক্স, সাইক্লোহেক্সেন। আমরা মুক্ত শিকলে 6 কার্বন বিশিষ্ট যদি একটা পরমাণু দেখি, CH3 CH2 CH2 CH2, কয়টা হয়েছে? 1 2 3 4, আরো দুইটা হবে CH2 CH3। এটার নাম কি? হেক্সেন, শুধু হেক্সেন, হেক্সেন। সো এই হেক্সেন যেরকম বিক্রিয়া দেয়, যেরকম ধর্ম প্রদর্শন করে, সাইক্লোহেক্সেনও কিন্তু সেম টাইপের বিক্রিয়া এবং ধর্ম প্রদর্শন করে। সো এই জন্য এদেরকে তোমার অ্যালিসাইক্লিক বলা হয়। এরা যৌগ সাইক্লিক বা ধর্ম প্রদর্শন করে অ্যালিফেটিক বা মুক্ত শিকলের মতো। হোপফুলি তোমরা বুঝতে পারছো, অনেকগুলো এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। দেখো এবার কার্বোসাইক্লিককে বলছিলাম দুইটা ভাগে ভাগ করা যায়। কার্বোসাইক্লিক মানে যাদের তোমার চক্রে শুধুমাত্র কার্বন পরমাণু আছে, একটা হলো অ্যালিসাইক্লিক আর একটা হলো অ্যালিফেটিক। এবার আসতেছে অ্যালিফেটিক 2 নাম্বার।
দেখো অ্যালিফেটিক কি, যে সকল চাক্রিক জৈব যৌগ বেনজিন বা বেনজিনের জাতক বা বেনজিন সদৃশ ধর্ম প্রদর্শন করে তাদেরকে বলা হয় অ্যালিফেটিক। অ্যালিফেটিক সরি, এটা অ্যালিফেটিক না, অ্যারোমেটিক। কারেকশন করো, অ্যারোমেটিক। আমি সংজ্ঞাটা তোমাদের জন্য আবার বলতেছি, যে সকল চাক্রিক জৈব যৌগ বেনজিন বা বেনজিনের জাতক বা বেনজিন সদৃশ ধর্ম প্রদর্শন করে তাদেরকে বলা হয় অ্যারোমেটিক জৈব যৌগ। আমি লিখে দিই তারপরেও, বেনজিন বেনজিন সদৃশ বেনজিন বলয়যুক্ত বা বেনজিনের ধর্ম সদৃশ চাক্রিক জৈব যৌগকে অ্যারোমেটিক জৈব যৌগ বলে। সংজ্ঞাটা ক্লিয়ার? যে যারা বেনজিনের মতো, যে সকল চাক্রিক জৈব যৌগ বেনজিনের মতো বা বেনজিন থেকে আসছে বা বেনজিন বলয় আছে যাদের মধ্যে, বা বেনজিন যে ধর্ম প্রদর্শন করে, সেম ধর্ম প্রদর্শন করে, এদেরকে বলা হচ্ছে অ্যারোমেটিক। অ্যারোমেটিক নিয়ে আমাদের বিশাল একটা আলোচনা আছে পরের ক্লাসগুলোতে, সো তোমরা ভয় পাও না, আমরা আরো ডিটেইলসে জানবো। আপাতত তোমরা সংজ্ঞা বোঝো। দেখো এক্সাম্পল দিই, বেনজিন নিজেই কি, যে তোমরা বেনজিনের কথা বলতেছি, তো বেনজিন নিজেই একটা অ্যারোমেটিক যৌগ। বেনজিনের সংকেত আবার রাখতেছি, নিয়ে 3 বার রাখলাম, কিন্তু তোমাদের এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। 1 2 3 4 5 6, প্রথমে দুইটা বন্ধন, তারপরে একটা বন্ধন, দ্বিবন্ধন, অর্থাৎ প্রথমে দুইটা, তারপরে একটা, দুইটা, একটা, এইভাবে করে চলতে থাকবে পুরো সাইকেলে। একটা, দুইটা, একটা। কার্বনের 4 হাত পূরণ করো হাইড্রোজেন দিয়ে। এইচ 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 এইচ। সো এটা হলো বেনজিন। বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ। এখন বেনজিন বা বেনজিনের থেকে আসছে এমন কিছু, বা বেনজিনের মতো বলয় আছে এমন কিছু, এরকম একটা এক্সাম্পল দেখি। ন্যাপথলিন, আমরা দেখবো ন্যাপথলিনের সংকেত ন্যাপথলিন। ন্যাপথলিন একটা অ্যারোমেটিক যৌগ। এইখানে দুইটা বেনজিন বলয় আছে। কিভাবে? কার্বন কার্বন 6টা কার্বন দাও প্রথমে, বেনজিনের মতোই। প্রত্যেকটা কার্বনে প্রথমটায় দ্বিবন্ধন, তারপরটা একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন। এবার এর সাথেই সংযুক্ত আরেকটা বলয় আঁকো। কিভাবে? একটা, এইটা হলো 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। সো প্রথমটায় একক বন্ধন দাও, পরেরটায় দ্বিবন্ধন আছে, তারপরেরটায় আবার একক বন্ধন, তারপরটায় দ্বিবন্ধন, তারপরটা একক বন্ধন, এখানে আবার দ্বিবন্ধন। দেখো দুইটা বেনজিনের মতো বলয় পরস্পর যুক্ত হয়েছে, ঠিক আছে না? এটাকে আমরা বলতেছি ন্যাপথলিন। বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো। CH 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 CH, এখানে CH 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 CH। সো এটা ছিল ন্যাপথলিন। ন্যাপথলিন কি একটা অ্যারোমেটিক জৈব যৌগ। এটা ছিল অ্যারোমেটিক জৈব যৌগের উদাহরণ। সামনে আরো বিস্তারিত দেখবো আমরা, আপাতত এটুকু জানলেই এনাফ। দেখো আমরা কার্বোসাইক্লিকের যে দুইটা টাইপ ছিল, একটা হলো অ্যালিসাইক্লিক আর একটা অ্যারোমেটিক, দুইটাই শিখলাম। এখন কার্বোসাইক্লিক আর একটা কি ছিল? হেটারোসাইক্লিক। বদ্ধ শিকলকে আমরা কয় ভাগে ভাগ করছিলাম? 2 ভাগে। একটা কার্বোসাইক্লিক, একটা কি হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিকে কি থাকে? বলয়ে
কার্বনের সাথে অপর কোনো পরমাণু যুক্ত হয়ে বলয় গঠন করে। তো এবার আমরা হেটারোসাইক্লিক নিয়ে আলোচনা করব। হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক এর সংজ্ঞাটা আমি আরেকবার লিখে দিই। বদ্ধ শিকল বলয়ে কার্বন পরমাণু ছাড়াও ভিন্ন কোনো পরমাণু যেমন নাইট্রোজেন, অক্সিজেন, সালফার প্রভৃতি হেটারো, এদেরকে বলা হয় হেটারো পরমাণু। হেটারো পরমাণু মানে কি? যারা ভিন্ন, ঠিক আছে? প্রভৃতি হেটারো পরমাণু, এই জন্য এই শ্রেণীর নাম করা হয়েছে হেটারোসাইক্লিক। ক্লিয়ার? প্রভৃতি হেটারো পরমাণু যুক্ত হয়ে বলয় গঠন করে। তো এটা ছিল সংজ্ঞা। এখন এক্সাম্পলের মাধ্যমে আরো ভালো বুঝবো আমরা। দেখো, প্রথমে একটা উদাহরণ দেখাইছিলাম, দুইটা কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত, এদেরকে অক্সিজেন দ্বারা যুক্ত করে দিল। অক্সিজেনের দুইটা যোজনী কত? 2, সো দুইটা হাত থাকবে, দুইটা হাত দুই কার্বনে যুক্ত করো। এটা কি? আমার হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিকের এক্সাম্পল। এটার নাম, তার আগে নাম লেখার আগে তোমার কার্বনের বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো। CH2 CH2, এর হলো ইথিলিন, ইথিলিন অক্সাইড, আচ্ছা আরো আছে, চারটা কার্বন নাও, 1 2 3 4, দুইটাকে দ্বিবন্ধন দ্বারা যুক্ত করো এবং উপরেরটাকে একক বন্ধন, নিচেরটাকে সালফার দ্বারা যুক্ত করো। এটার নাম আমরা দেখাইছিলাম একবার, দ্বিতীয়বার রাখতেছি, তোমাদের তো মনে থাকা উচিত। এটার নাম থায়োফিন, থায়োফিন। দেখো আরো দেখাই, কার্বন সেম জিনিস আঁকবো, বাট এবার সালফারের জায়গায় অক্সিজেন আসবে। 1 2 3 4, এই দুইটাকে দ্বিবন্ধন দ্বারা যুক্ত করো, উপরেরটাকে একক বন্ধন, আর নিচে সালফারের পরিবর্তে এবার আসবে অক্সিজেন। এটার নাম ফিউরান, ফিউরান। আরো আছে, দেখো এবার আমরা 5টা কার্বন নিয়ে আসবো, 1 2 3 4 5, ঠিক আছে? প্রথমটাকে দ্বিবন্ধন, পরেরটাকে একক বন্ধন, এইখানে নাইট্রোজেন দ্বারা যুক্ত হবে। সো দ্বিবন্ধন একক বন্ধন, এখানে দ্বিবন্ধন একক বন্ধন, আবার দ্বিবন্ধন একক বন্ধন, এইটার নাম পিরিডিন, পিরিডিন। লেখা উঠে যায়। আচ্ছা, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো, কার্বনের 4টা কিন্তু ফিল আপ হয় না, 3টা, প্রত্যেকেরই 3টা হয়েছে, সো একটা করে হাইড্রোজেন যাবে প্রত্যেকের সাথে, CH CH CH। এগুলা ছিল হলো আমাদের হেটারোসাইক্লিকের এক্সাম্পল। চারটাই দেখাইছি তোমাদেরকে। একটা হলো ইথিলিন অক্সাইড, একটা ছিল ইথিলিন অক্সাইড যেখানে অক্সিজেন ছিল 2টা কার্বনের সাথে, থায়োফিনে সালফার আসছে 4টা কার্বনের সাথে, এখানে দ্বিবন্ধন আছে, বাট ইথিলিন অক্সাইডে কিন্তু দ্বিবন্ধন ছিল না কার্বনের মধ্যে, শুধুমাত্র একক বন্ধন। ফিউরানের এখন অক্সিজেন দ্বারা বলয় গঠন হয়েছে, কার্বনে দ্বিবন্ধন আছে। পিরিডিনে আমাদের নাইট্রোজেন দ্বারা বলয় গঠন হয়েছে, নাইট্রোজেনের যোজনী কিন্তু 3, সো 3টাই ফিল আপ হয়েছে এবং এখানে দ্বিবন্ধন আছে। গঠনটা কিন্তু অনেকটা বেনজিনের মতো, তাই না? ঠিক আছে, এখন এই যে হেটারোসাইক্লিক, এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। হেটারোসাইক্লিক, যেমন আমরা কার্বোসাইক্লিককে দুই ভাগে ভাগ করছিলাম, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। সিমিলারলি হেটারোসাইক্লিককে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হলো হেটারো অ্যালিসাইক্লিক আর একটা হলো হেটারো অ্যারোমেটিক। কার্বোসাইক্লিকের মতোই, কার্বোসাইক্লিক দুইটা ছিল, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। হেটারোসাইক্লিকেও সেম, জাস্ট আগে হেটারো কথা যুক্ত হবে, হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। আমি লিখে দিচ্ছি তাহলে আরো সহজে বুঝবা। দেখো, দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো হেটারো
অ্যালিসাইক্লিক। বক্স করলে আর সুন্দর লাগে, তাই না? এখন থেকে প্রত্যেকটা বক্স করে দিই। অ্যালিসাইক্লিক। দেখো, হেটারো অ্যালিসাইক্লিক। এদের গঠনটা হলো হেটারোসাইক্লিকের মতো। গঠনটা কেমন হবে? হেটারোসাইক্লিক নরমাল যেমন হয়, বলয়ে কার্বন ছাড়া অপর কিছু থাকবে, গঠনটা এরকম। গঠন হেটারো সাইক্লিকের ন্যায়, সাইক্লিকের ন্যায়, কিন্তু এদের ধর্ম এবং বিক্রিয়া এই দুইটা কাদের মতো? দেখো, অ্যালিসাইক্লিকে কেমন ছিল? অ্যালিসাইক্লিকে কিন্তু গঠনটা কার্বোসাইক্লিকের মতো ছিল, বাট ধর্ম এবং বিক্রিয়া ছিল এর তোমার অ্যালিফেটিক বা মুক্ত শিকল জৈব যৌগের মতো। এখানেও সেম, এদের গঠন হবে হেটারোসাইক্লিকের ন্যায়, কিন্তু ধর্ম এবং বিক্রিয়া মুক্ত শিকল বা অ্যালিফেটিক, অ্যালিফেটিক জৈব যৌগের ন্যায়। ওকে, যৌগের ন্যায়। যেমন এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে তো তোমরা ভালো বুঝো, তাই না? দুইটা কার্বন, সেম জিনিস দিয়ে এক্সাম্পল দিব। একটু আগে যেটা দেখাইলাম হেটারোসাইক্লিকে, এই যে এই জিনিসটা ইথিলিন অক্সাইড, এই ইথিলিন অক্সাইডই হেটারো অ্যালিসাইক্লিক। তাও আবার এঁকে দিই যাতে ভালো করে নোট করা যায়। অক্সিজেন দ্বারা এদেরকে যুক্ত করো, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা কার্বনের। ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড। এই ইথিলিন অক্সাইডের গঠনটা কি? হেটারোসাইক্লিকের মতো, বাট এদের ধর্ম বৈশিষ্ট্য সবকিছু মুক্ত শিকল বা অ্যালিফেটিক জৈব যৌগের মতো। সহজ জিনিস। দেখো, আর একটা বাকি আছে, যেটা হলো হেটারো অ্যারোমেটিক। হেটারোসাইক্লিকের দুইটা ভাগ, হেটারো অ্যালিসাইক্লিক আর হেটারো অ্যারোমেটিক। এবার হেটারো অ্যারোমেটিক কি এটা জানি, 2 নাম্বার। হেটারো অ্যারোমেটিক, বক্স এক টাইপেরই আছে, বুঝছো? এক টাইপেরই নি। দেখো, হেটারো অ্যারোমেটিক কি? সেম জিনিস, অ্যারোমেটিক যৌগ যা, হেটারো অ্যারোমেটিক যৌগ সেম জিনিস। এখানে বেনজিন বা বেনজিনের জাতক বা বেনজিনের বলয়যুক্ত বা বেনজিনের ধর্মের সদৃশ যে সকল হেটারো সাইক্লিক যৌগ আছে তাদেরকে হেটারো অ্যারোমেটিক বলা হয়। ঠিক আছে? বেনজিন, বেনজিন জাতক, তারপরে কি বেনজিন বলয়যুক্ত। বেনজিন বলয় একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে। বেনজিন বলয় যুক্ত অথবা বেনজিনের ধর্ম সদৃশ, বেনজিনের ধর্ম সদৃশ, সদৃশ, সদৃশ বলো না সদৃশ বলো, তোমরা কি বলো? আমি সদৃশ বলি, সদৃশ বলি, দুইটাই বলি। সদৃশ, সদৃশ বা সদৃশ হেটারোসাইক্লিক জৈব যৌগ। হেটারো, আরে হাতের লেখা, তোমরা যে কি বলতেছো আমারে মনে মনে, হাতের লেখা ভাইরা তো খারাপ। হেটারো সাইক্লিক যৌগ। ওকে, সেটা ছিল হেটারোসাইক্লিক। হেটারোসাইক্লিকের একটা উদাহরণ দিই আমি তোমাদের। দেখাইলাম না যে পিরিডিন, তারপরে ফিউরান। পিরিডিনটা দেখো, সি কয়টা কার্বন ছিল? 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা, আর নিচে কি একটা নাইট্রোজেন ছিল।
প্রথমটায় দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন। হাইড্রোজেন দ্বারা ফিল আপ করো কার্বনের বাকি হাত। এটা কি? ফিউরান, ফিউরান না সরি, পিরিডিন। ঠিক আছে, পিরিডিন। এটা কি? একটা হেটারো অ্যারোমেটিক জৈব যৌগ। হোপফুলি তোমরা বুঝতে পারছো। এরই মাধ্যমে আমাদের জৈব যৌগের শ্রেণী বিভাগ আলহামদুলিল্লাহ শেষ হইলো। এখন আমরা জৈব যৌগ তো কয় ভাগে বিভক্ত এটা তো বুঝছি, ওইটা পিছনে রেখে বা সামনে আগাইতে হবে। জৈব যৌগে আমরা কার্যকরী মূলক নামে একটা টার্ম শিখবো। কার্যকরী মূলক, কার্যকরী মূলক। কার্যকরী মূলক জিনিসটা অ্যাকচুয়ালি কি? দেখো, জৈব যৌগে অনুস্থিত, অনুস্থিত মানে কি? অনুর মধ্যকার কিছু অনুস্থিত যে পরমাণু বা মূলক দ্বারা ওই যৌগের বা যৌগ শ্রেণীর বৈশিষ্ট্য এবং বিক্রিয়া নির্ধারিত হয়। তাকে কি বলা হয়? কার্যকরী মূলক। দেখো বুঝাচ্ছি, আরো সহজে বুঝাচ্ছি। মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল নামে একটা জৈব যৌগ আছে। ঠিক আছে, এখানে মিথাইল অ্যালকোহলের সংকেত হলো CH3 আর সাথে OH। আরো আছে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল। ইথাইল অ্যালকোহলের সংকেত কি? মিথ মানে একটা, ইথ মানে দুইটা কার্বন, CH3 CH2 লাস্টে OH। দেখো দুইটার নাম কি? দুইটাই কি? অ্যালকোহল। দুইটাই কি? অ্যালকোহল। দুইটাই অ্যালকোহল, আবার দুইটা ভিন্ন ভিন্ন জৈব যৌগ, বাট এদের মধ্যে কমন আছে কি? OH। দুইটাতেই কি আছে? OH কমন আছে। মিথাইল অ্যালকোহলে OH আছে আর ইথাইল অ্যালকোহলেও OH আছে। সো আবার দুইটাই অ্যালকোহল। এখন আমরা গাঠনিক সংকেতে দেখতেছি এই যে OH, OH দুইটার মধ্যে কমন। সো OH এর কারণে এদেরকে অ্যালকোহল বলা হচ্ছে। অর্থাৎ জৈব যৌগে যে পরমাণু বা যে মূলক, যে মূলকের উপর ভিত্তি করে ওই জৈব যৌগের ধর্ম বা বৈশিষ্ট্য বা শ্রেণী নির্ধারিত হবে বা বিক্রিয়া নির্ধারিত হবে, তাকে বলা হয় কার্যকরী মূলক। এখানে OH আছে বলে এই যৌগটা অ্যালকোহল। অ্যালকোহল যত ধরনের ধর্ম, বিক্রিয়া, বৈশিষ্ট্য প্রদর্শন করে, এই যৌগটা সেম সেম জিনিস প্রদর্শন করবে। কেন প্রদর্শন করবে? কারণ এখানে OH আছে। সো এই OH টা হলো অ্যালকোহলের কার্যকরী মূলক। যে যৌগে তুমি OH দেখবা সেটাই কি? অ্যালকোহল। অতএব অ্যালকোহলের কার্যকরী মূলক কি? OH। OH এটার নাম কি? হাইড্রক্সিল মূলক। নামকরণ আমি নাম পরে দেখাবো। সিমিলারলি আরো আছে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের কার্যকরী মূলক বন্ড CHO। ঠিক আছে, তারপরে আছে আরো অনেক আছে, আমি দেখাবো সবগুলাই। হোপফুলি তোমরা কার্যকরী মূলকটা বুঝছো, এটা বুঝলেই এনাফ। এখন নতুন জিনিসের সাথে পরিচয় হই। সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী অ্যাকচুয়ালি কি? সমগোত্রীয় শ্রেণী সংজ্ঞা লিখে আগে, হ্যাঁ সংজ্ঞা লিখলে কিছুটা বুঝবা।
একই কার্যকরী মূলক সমৃদ্ধ যে সকল জৈব যৌগের বিক্রিয়া ও ধর্ম একই, তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলা হয়। যেমন একটা আছে, আগের দুইটা দিয়েই বুঝাই তোমাদেরকে, একটা ছিল মিথাইল অ্যালকোহল, একটা ছিল ইথাইল অ্যালকোহল। দুইটায় কার্বন সংখ্যা কিন্তু ভিন্ন, দুইটা ভিন্ন ভিন্ন যৌগ, বাট দুইটার মধ্যে কমন ছিল কি? OH মূলক। সো দুইটার কার্যকরী মূলক সেম এবং এই দুইটার ধর্ম কিন্তু সেম। আবার দুইটা সেম টাইপের বিক্রিয়া অংশগ্রহণ করে। সো এই যে দুইটা যৌগ, এদেরকে কিন্তু আমরা বলতেছি সমগোত্রীয় শ্রেণী। এখন সমগোত্রীয় শ্রেণী অ্যালকোহলে কি মাত্র দুইটা আছে? না, দুইটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, পাঁচটা কার্বন, এরকম অসংখ্য যৌগ আছে। ঠিক আছে? সো একটা সমগোত্রীয় শ্রেণীতে যৌগের সংখ্যা অসংখ্য এবং তাদের কার্যকরী মূলক একই, তাদের ধর্ম একই, তারা একই ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে। সো এই সমগোত্রীয় শ্রেণী অনেক ধরনের হয়, সবগুলোকে আমি একটা ছক আকারে তোমাদের সামনে তুলে ধরতেছি, তোমরা ভালো করে নোট ডাউন করবে এবং এটা রিভিশন দিবা। হ্যাঁ, দাঁড়ান একটু ছকটা এঁকে নিই। এতটুকু এনাফ, হোপফুলি এটাই হয়ে যাবে। প্রথমটা হলো সমগোত্রীয় শ্রেণীর নাম, তারপরটা হলো সাধারণ সংকেত। ঠিক আছে, এটুকু এনাফ। দেখো, আমরা সমগোত্রীয় সম্পর্কে, বিভিন্ন সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে জানবো। প্রথমে হলো সমগোত্রীয় শ্রেণীর নাম। নাম, এরপরে সাধারণ সংকেত, যে একটা সমগোত্রীয় শ্রেণীতে অসংখ্য পরমাণু থাকে, সবগুলো পরমাণুকে আমরা একটা সাধারণ সংকেতের মাধ্যমে চিনব। ঠিক আছে? সাধারণ সংকেত। এরপরে সমগোত্রীয় শ্রেণীর কার্যকরী মূলক। কার্যকরী মূলক, আর লাস্ট হলো কার্যকরী মূলকের নাম। কার্যকরী মূলকের নাম।
দেখো, প্রথমে আমরা যে কার্যকরী মূলকটা সম্পর্কে জানবো, এটা হলো আমাদের সবার পরিচিত অ্যালকেন। অ্যালকেন অ্যালকেনের সাধারণ সংকেত 9-10-এ পড়ে আসছে অনেকেই, মনে থাকার কথা, সমস্যা নাই, না মনে ভুলে গেল। CnH2n+2, অর্থাৎ কার্বন যে সংখ্যক থাকবে, হাইড্রোজেন তার দ্বিগুণের 2টা বেশি থাকবে। কার্বন যদি 2টা হয়, হাইড্রোজেন কয়টা হবে? 2 দুগুণে 4 যোগ 2 6টা। কার্যকরী মূলক, এখানে কার্যকরী মূলক হলো কার্বন কার্বন একক বন্ধন। 2টা কার্বনের মধ্যে শুধুমাত্র একক বন্ধন থাকতে হবে। কার্বনের হাত 4টা, 1 2 3 4, 4 হাতে হাইড্রোজেন বা অন্য কিছু যা ইচ্ছা থাকতে পারে। কার্যকরী মূলকের নাম কার্বন কার্বন একক বন্ধন। পরেরটা হলো অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত CnH2n। এবার আগেরটা থেকে হাইড্রোজেন 2টা কম, কার্বন যে সংখ্যক হবে হাইড্রোজেন তার দ্বিগুণ, ঠিক আছে? সো এখানে কার্যকরী মূলকটা হবে কার্বন কার্বন দ্বিবন্ধন। 4টা ফিল আপ করো, 2 3 4, কমপক্ষে একটা দ্বিবন্ধন থাকতে হবে। এটার নাম কার্বন কার্বন দ্বিবন্ধন। কার্বন কার্বন দ্বিবন্ধন বন্ধন। ওকে, 3 নাম্বার আমাদের আসতেছে অ্যালকাইন। অ্যালকাইন অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2, অর্থাৎ কার্বন যে সংখ্যক হাইড্রোজেন তার দ্বিগুণের থেকে 2টা কম। এরকম যদি সাধারণ সংকেত বিশিষ্ট যৌগ থাকে তাকে আমরা কি বলবো? অ্যালকাইন। অ্যালকাইনের কার্যকরী মূলক হবে কার্বন কার্বন ত্রিবন্ধন, ঠিক আছে? কমপক্ষে একটা ত্রিবন্ধন থাকবে কার্বনের মধ্যে, এবং কার্বনের 4টা হাত, বাকি হাতগুলো অন্য অপর মৌল বা মূলক দ্বারা যুক্ত হবে, পূর্ণ হবে। এটার কার্যকরী মূলকের নাম কার্বন কার্বন ত্রিবন্ধন। কার্বন কার্বন ত্রিবন্ধন। ওকে, এরপরে আসে অ্যালকোহল। একটু নিচেই থাকি যাতে দেখতে পারো। অ্যালকোহল অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1, তার সাথে একটা OH মূলক, ঠিক আছে? দেখো, কার্বন যে কয়টা থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণের থেকে 1 বেশি। H2n+1, আমি মুছে আবার লিখি, একটু হিজিবিজি হয়ে গেছে মনে হয়। CnH2n+1 আর সাথে OH মূলক। কার্বন যে সংখ্যক হাইড্রোজেন তার দ্বিগুণের থেকে একটা বেশি, এবং তার সাথে এক্সট্রা OH যুক্ত থাকবে, ঠিক আছে? মজার ব্যাপার কি জানো? এই যে CnH2n+1, এই পুরো জিনিসটাকে আমরা সংক্ষেপে R দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? সংক্ষেপে কি দ্বারা প্রকাশ করব? R দ্বারা। আমাদের পুরো জিনিসটা একবারে লিখতে হবে না। সো এরপরে আমরা যত জায়গায় CnH2n+1 ব্যবহার করব সবগুলাকে R দ্বারা রিপ্লেস করে লিখবো, হ্যাঁ, যাতে তোমাদের কনফিউশন না হয়, আমি ক্লিয়ার করে বললাম। দেখো, এখানে অ্যালকোহলের কার্যকরী মূলক OH, বন্ড OH, ঠিক আছে? গাঠনিক সংকেত একটু ভেঙে দেখাই। অক্সিজেনের সাথে হাইড্রোজেন এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। এটার নাম হাইড্রক্সিল মূলক। হাইড্রক্সিল মূলক। ওকে, অ্যালডিহাইড। হাইড্রক্সিল মূলক ছোট হয় না, না? আচ্ছা, অ্যালডিহাইড। অ্যালডিহাইড অ্যালডিহাইডের সাধারণ সংকেত আর বন্ড CHO। এখানে আরটা কি? CnH2n+1, অর্থাৎ এখানে আর এর মধ্যে কার্বন যে সংখ্যক থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণের 1 বেশি। কার্যকরী মূলক হলো CHO। এটার গাঠনিক সংকেত ভেঙে দেখাই। কার্বনের সাথে অক্সিজেনটা দ্বিবন্ধন দিয়ে যুক্ত থাকবে এবং হাইড্রোজেনটা একক বন্ধনে যুক্ত থাকবে। দেখো, কার্বনের 3টা হাত আর একটা ফাঁকা, এই ফাঁকা হাতে আর যুক্ত হবে। আর কি? কার্বনের সংখ্যা যে সংখ্যক হাইড্রোজেন তার দ্বিগুণের 1 বেশি। এখানে কার্বনের সংখ্যা 1 থেকে শুরু করে যা ইচ্ছা তাই হইতে পারে। কার্বনের সংখ্যা এখানে 0 হইতে পারে, হ্যাঁ, সামনে দেখবো। এটার নাম হলো অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলক। ওকে,
আচ্ছা, এরপরে আসবে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত আর বন্ড সি ডাবল ও এইচ। কার্যকরী মূলক বন্ড সি ডাবল ও এইচ। গাঠনিক সংকেত বন্ড সি, একটা অক্সিজেন ডাবল বন্ড দ্বারা যুক্ত, আর একটা অক্সিজেন কার্বনের সাথে সিঙ্গেল বন্ড এবং হাইড্রোজেন দ্বারা যুক্ত। সো এটা হলো কার্বক্সিল মূলক। নামটা কি? কার্বক্সিল মূলক। কার্বক্সিল মূলক। এখন দেখো কার্বক্সিল মূলকের সাথে রিলেটেড আরো বেশ কয়েকটা, মানে কার্বক্সিলিক অ্যাসিডের রিলেটেড আরো বেশ কয়েকটা সংগঠিত শ্রেণী আছে, সবগুলোকে আমি নিচে নিচে লিখে দিত তোমাদের সুবিধার জন্য। অ্যাসিড অ্যামাইড, অ্যামাইড, ঠিক আছে। এখানে আর বন্ড সিও এন এইচ টু, ঠিক আছে। আর মানে কি CnH2n+1 সাথে CONH2 যুক্ত থাকবে। কার্যকরী মূলক হবে লাস্টের অংশটুকু CONH2। এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, কার্বনের সাথে দ্বিবন্ধন দ্বারা অক্সিজেন যুক্ত, তার সাথে একক বন্ধন দ্বারা নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেনের সাথে তোমার দুইটা হাইড্রোজেন যুক্ত একক বন্ধন দ্বারা HH। এটা হলো আমাদের CONH2 এর গাঠনিক সংকেত এবং এটার নাম হলো অ্যামাইডো। এটার নাম কি? অ্যাসিড অ্যামাইড শ্রেণীর নাম। আর কার্যকরী মূলক হলো অ্যামাইডো মূলক। অ্যামাইডো মূলক। ওকে, ঠিক আছে, পরেরটা চলে যাই। আচ্ছা, পরের থেকে আর একটু কাছাকাছি লিখবো যাতে মানে পুরো বোর্ডে ধরে। হ্যাঁ, অ্যাসিড অ্যামাইড, এরপরে হলো অ্যাসিড অ্যাসিড অয়েল, জফলা দিয়েও লেখা যায় আবার এ দিয়েও লেখা যায়, এই দিয়েই লিখি আমি। অ্যাসিড ক্লোরাইড, এটাও কি একটা সমগোত্রীয় শ্রেণী। এটার গাঠনিক সাধারণ সংকেত আর বন্ড সিও সিএল। এখানে কার্যকরী মূলকটা এটা মুছে দিলাম। হ্যাঁ, কার্যকরী মূলক হবে বন্ড সিও সিএল। যদি ভেঙে লিখি, কার্বন এর সাথে দ্বিবন্ধন দ্বারা অক্সিজেন যুক্ত আর সিঙ্গেল বন্ড দ্বারা ক্লোরিন যুক্ত। দেখো এখানে ক্লোরিন কি? হ্যালোজেন গ্রুপের মৌল। ক্লোরিন ছাড়াও কি অনেক কিছু যুক্ত হতে পারে, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন। সো এখানে আমরা ক্লোরিন না লিখে এক্স লিখবো। এক্স মানে কি? হ্যালোজেন। হ্যালোজেনের মধ্যে যে কয়টা আছে সবগুলাই বসতে পারে। সো এখানে আমি চেঞ্জ করে দিই, COX, ঠিক আছে, COX। আর এখানে একক বন্ধন দ্বারা COX। এই কার্যকরী মূলকের নাম হলো অ্যাসিড ক্লোরাইড মূলক। অ্যাসিড ক্লোরাইড, ক্লোরাইড না সরি, হ্যালোজেন না, ক্লোরিন তো পার্টিকুলার, বাট জেনারেল নেম কি? হ্যালোজেন। সো এটাকে আমরা বলবো অ্যাসিড হ্যালাইড মূলক। এখানেও সেম, অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড হ্যালাইড মূলক। এরপরটা আসবে অ্যাসিড অ্যানহাইড্রাইড। আমি বক্সটা একটু লম্বা করি।
তোমরা কিন্তু সবগুলা নোট করবা, হ্যাঁ, নোট করা ছাড়া এগুলা কিন্তু মনে থাকে না। নোট করে বাসায় নিজে নিজে কয়েকবার প্র্যাকটিস করবা, তাহলে দেখবা প্রত্যেকটা সমগোত্রীয় শ্রেণী, তাদের সাধারণ সংকেত, তারপরে কার্যকরী মূলক, কার্যকরী মূলকের গঠন, কার্যকরী মূলকের নাম, এই সবগুলা মনে থাকবে। বাট প্র্যাকটিস ছাড়া, নোট ছাড়া এগুলা কিন্তু মনে থাকে না না সচরাচর। সো কেয়ারফুল। আমি সবগুলাই দিয়ে লিখছি, হ্যাঁ, বইতে যেগুলো আছে, যেগুলা গুরুত্বপূর্ণ সবগুলোর নাম, সাধারণ সংকেত, কার্যকরী মূলক, কার্যকরী মূলকের নাম লেখাই দিচ্ছি। দেখো, অ্যাসিড হ্যালাইড, এবার আসবে অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটার কার্যকরী মূলক হলো, সরি, সাধারণ সংকেত আর বন্ড সিও বন্ড ও বন্ড সিও বন্ড আর। ঠিক আছে, আর মানে কি CnH2n+1, আর তার সাথে সিও ও সিও, একটু কমপ্লেক্স লাগে দেখতে, বাট সামনে যখন বোঝাবো তখন সহজ করে ইনশাআল্লাহ বোঝাবো। এটার কার্যকরী মূলকটা হলো সিও বন্ড ও বন্ড সিও, দুই সাইডে দুইটা ফাঁকা বন্ধন। ঠিক আছে, এটার নাম হলো অ্যানহাইড্রাইড মূলক। অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড মূলক, অ্যানহাইড্রাইড মূলক বা অ্যাসিড অ্যানহাইড্রাইড মূলক। আচ্ছা, সো এগুলো ছিল অ্যাসিড অ্যানহাইড্রাইড। এবার আমরা পরটায় চলে যাচ্ছি, ইথার। ইথারের আগে আরেকটা জিনিস লিখিনি, অ্যাস্টার। আচ্ছা, এটা তো অ্যাস্টার ছিল নাকি অ্যানহাইড্রাইড ছিল? অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাস্টার আর সিও। আচ্ছা, এটা ছিল অ্যাস্টার, হ্যাঁ। এটা আপাতত দরকার নাই। এরা যখন বিস্তারিত পড়বো তখন বুঝবো না। আপাতত নতুন একটা দেখতেছি, ইথার। দেখো, ইথারের সাধারণ সংকেত আর বন্ড CH2 বন্ড ও বন্ড CH2 বন্ড আর। ঠিক আছে, দুইটা আর আছে আর মাঝখানে CH2 দুইটা কি অক্সিজেন দ্বারা যুক্ত। সো এইটার কার্যকরী মূলক সি বন্ড ও বন্ড সি, কার্বনের চারটা হাতে হাইড্রোজেন বা অন্য যে কোনো কিছু যুক্ত হতে পারে, এটা কার্যকরী মূলক। এবং এই মূলকের নাম হলো ইথার মূলক। সমগোত্রীয় শ্রেণীর নাম কি? ইথার। আর কার্যকরী মূলকের নাম কি? ইথার মূলক। ঠিক আছে, আচ্ছা, এরপরে হলো অ্যালকাইল, অ্যালকাইল অ্যামিন। অ্যালকাইল অ্যামিন, অ্যালকাইল অ্যামিনের সাধারণ সংকেত আর বন্ড NH2। ঠিক আছে, কার্যকরী মূলকটা হবে লাস্টের অংশ NH2। গাঠনিক সংকেত কি? নাইট্রোজেনের সাথে দুইটা সিঙ্গেল বন্ড দ্বারা দুইটা হাইড্রোজেন সংযুক্ত। ওকে, বন্ড নাইট্রোজেন, তার সাথে দুইটা হাইড্রোজেন। নাইট্রোজেন তিনটা, যোজনী কত? 3, তো তিনটা হাত। এটার নাম হলো অ্যামিনো মূলক। অ্যামিনো মূলক। ওকে, এরপর আসবে অ্যালকাইল, অ্যালকাইল সায়ানাইড। সায়ানাইড, অ্যালকাইল সায়ানাইডের সাধারণ সংকেত এই অ্যালকাইল অ্যামিনের মতোই, জাস্ট লাস্টে NH2 এর বদলে CN, আর বন্ড CN। কার্যকরী মূলক হলো CN। এটাকে যদি ভেঙে লিখি C ট্রিপল বন্ড N। ঠিক আছে, CN এ কার্বনের সাথে নাইট্রোজেন ত্রিবন্ধন যারা যুক্ত। নাইট্রোজেনের যোজনী কত? 3, কার্বনের কত? 4। সো এটা 3 আর এক 4, আর নাইট্রোজেনের 3। এটার নাম হলো নাইট্রাইল। ঠিক আছে, নাইট্রাইল, নাইট্রাইল মূলক, বা এটাকে সায়ানাইড মূলকও বলা হয়। ঠিক আছে, বাট নাইট্রাইল নামটা সুন্দর, সো বন্ড CN, এটাকে নাইট্রাইল মূলক বলা হয়। এরপরে আছে অ্যাসিড অ্যালকাইল হ্যালাইড।
অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাধারণ সংকেত আর বন্ড এক্স। এখানে এক্স মানে কি, কার্যকরী মূলকটা হলো এক্স। এক্স মানে হ্যালোজেন, অর্থাৎ ক্লোরিন, তারপরে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো কিছু যুক্ত হতে পারে। হ্যাঁ, এটার নাম কি, হ্যালাইড মূলক। হ্যালাইড মূলক। দেন আছে নাইট্রো যৌগ। নাইট্রো যৌগ। ওকে, নাইট্রো যৌগের সাধারণ সংকেত আর বন্ড NO2। এখানে কার্যকরী মূলক হলো NO2। ভেঙে লিখলে N ডাবল বন্ড দ্বারা একটা অক্সিজেন যুক্ত, আর একটা অক্সিজেন সন্নিবেশ সমযোজী বন্ধন দ্বারা যুক্ত। সন্নিবেশ সমযোজী বন্ধনকে যখন দুইটা পরমাণুর মধ্যে একটা নিজেই দুইটা ইলেকট্রন শেয়ার করে, অপরটা কি শেয়ার করে না। সো এইখানে কার্বনে তো যোজনী 3, অর্থাৎ তিনটার বেশি এর বন্ধন হইতে পারবে না। আর একটা অক্সিজেন কিভাবে যুক্ত হয়েছে, সন্নিবেশ সমযোজী তীর চিহ্ন দ্বারা। তোমরা যদি তৃতীয় অধ্যায় করে থাকো ফার্স্ট পেপারে এটা বুঝবা, আর যদি না কোনো সমস্যা নেই, আপাতত এইটুকু জানলেই আর। সো এটার নাম হলো নাইট্রো মূলক। নাইট্রো মূলক। একটা জিনিস উপরে লেখা হচ্ছিল, সেটা হলো কিটোন। কিটোন সমগোত্রীয় শ্রেণীর নাম কি, কিটোন। কিটোনের সাধারণ সংকেত আর বন্ড CO বন্ড আর। এখানে মাঝখানে যে সিওটা আছে এটা হলো কার্যকরী মূলক, বন্ড CO বন্ড। যদি ভেঙে লিখি, অক্সিজেন দ্বিবন্ধন দ্বারা যুক্ত, আর কার্বনের দুইটা হাত ফাঁকা, দুই হাতে দুইটা জিনিস, দুইটা আর যুক্ত হতে পারে বা অন্য কিছু যুক্ত হতে পারে। এটার নাম হলো কার্বনাইল মূলক। এই যে বন্ড ডাবল বন্ড CO, এটার নাম কি, কার্বনাইল মূলক। কার্বনাইল মূলক। ওকে, কার্বনাইল মূলক বা কিটোমূলক। কিটোমূলক, কিটোমূলকও বলতে পারো তোমরা। কার্বনাইল মূলকটা সুন্দর, আমি এটা ব্যবহার করি। লাস্ট যেটা দেখাবো তোমাদেরকে, আরো দুই তিনটা আছে, ঠিক আছে। অ্যাস্টার আছে, তারপরে অ্যাসিড অ্যানহাইড্রাইড আছে। এই জিনিসগুলো একটু বড় বড়, ঠিক আছে, একটু কমপ্লেক্স, অনেক সময় ঘোলায় যায়। তো ওই জিনিসগুলো যখন তোমাদের পড়াবো ডিটেইলসে, ওই সমগোত্রীয় শ্রেণী আলোচনা করবো, ওইটার প্রস্তুতি, বিক্রিয়া, ওইটার ধর্ম, গঠন, এই সবগুলো যখন আলোচনা করবো তখন ওই ওই জিনিসটা আমরা দেখবো। আপাতত এগুলো দেখলেই এনাফ। আরেকটা জিনিস লাস্টে যেটা আমি তোমাদেরকে দেখাবো, এই জিনিসটা অনেকের ভয় লাগে দেখতে, এটা হলো সাধারণ সংকেত আর বন্ড, নামটা আমার মনে পড়তেছে না, দাঁড়াও, আর বন্ড SO3H, অথবা আর এর জায়গায় এখানে বেনজিন মূলক, বেনজিন বলয় থাকতে পারে। দেখো একটা জিনিস তোমাদেরকে শিখাই দিই, বেনজিনের সাধারণ সংকেত দেখছিলাম না, 6টা কার্বন থাকে, দ্বিবন্ধন, একক বন্ধন, অর্থাৎ একটা 6 কার্বন বিশিষ্ট বলয়। এটাকে আমরা এরকম শেপ দিয়েও প্রকাশ করি, ঠিক আছে। তো যখনই দেখবা এরকম মাঝখানে একটা রাউন্ড আর একটা বলয় আছে, এটাকে ধরে নিবা বেনজিন, ঠিক আছে। বেনজিনকে এইভাবেও প্রকাশ করা হয়, দ্বিবন্ধন দ্বিবন্ধন দ্বিবন্ধন। সো এই দুইটা জিনিস যখনই দেখবা তখন সেটাকে কি মনে করবা, বেনজিন। দেখো বেনজিন আছে, বেনজিনের সাথে SO3H এটা যুক্ত আছে, এটার নামটা আমার এক্স্যাক্টলি মনে পড়তেছে না। এখানে কার্যকরী মূলকটা হলো বন্ড SO3H। যদি গাঠনিক সংখ্যা দেখতে চাও, সালফারের সাথে দুইটা অক্সিজেন ডাবল বন্ড দ্বারা যুক্ত, ঠিক আছে। আরেকটা কি অক্সিজেন আছে, সেটা সিঙ্গেল বন্ড, এবং অক্সিজেনের অপর হাত হাইড্রোজেন দ্বারা সংযুক্ত। হাইড্রোজেন দুইটা না, সরি একটাই, ঠিক আছে। এটার নাম আমার মনে নাই, সো পরের ক্লাসে ফুলি তোমরা এই নামটা আমি জানাই দিব তোমাদেরকে। এইগুলো ছিল আমাদের কার্যকরী মূলক সমগোত্রীয় শ্রেণীর, অনেকগুলাই দেখাইছি একসাথে। আমি আরেকবার রিক্যাপ করতেছি, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড হ্যালাইড, ইথার, অ্যালকাইল অ্যামিন, অ্যালকাইল সায়ানাইড, অ্যালকাইল হ্যালাইড, নাইট্রো যৌগ, কিটোন। তারপরে এটার নাম আর মনে নাই, এটা পরের ক্লাসে তোমাদেরকে জানাই দিব। এই ছিল আমাদের সমগোত্রীয় শ্রেণী, সমগোত্রীয় শ্রেণীর প্রকারভেদ, তাদের কার্যকরী মূলক, ঠিক আছে, তাদের গঠন, কার্যকরী মূলকের নাম, এবং প্রথমে দেখাইছিলাম জৈব যৌগের তোমার শ্রেণী বিভাগ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, অনেক লম্বা ক্লাস ছিল, ফুলি তোমরা মনোযোগ দিয়ে করছো এবং নোট করছো। নোট না করলে কিন্তু এই জিনিসগুলো মনে থাকবে না। আপাতত এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।